আজকে কথা বলবো বিশ্বের সর্বোচ্চ আয়কারী একটা সিনেমা নিয়ে। তাছাড়া এটার অনেক রিকোয়েস্ট ছিল, তো চলুন শুনে আসি সেই অসাধারণ ভিজুয়াল নিয়ে নির্মিত নেজা 2 এর কাহিনী। আর হ্যাঁ, নেজা 1 এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে ওটাও দেখে নিতে পারেন। তো মুভির শুরুতেই আমাদের নেজা 1 এর একটা রিক্যাপ দেখানো হয়, এই যেমন কিভাবে ভূমি আর আকাশ মিলে একটা ধ্বংসাত্মক মণির সৃষ্টি হয়েছিল। আর এই মণিটাকে থামানোর জন্য মহাগুরু সেটিকে 2 ভাগে বিভক্ত করে দিয়েছিল। একটা হলো স্পিরিট পার্ল অর্থাৎ আত্মামণি, আরেকটা হলো ডেমনর্ভ অর্থাৎ দানবমণি। এরপর দানবমণিটাকে অভিশাপ দেওয়া হয় যে 3 বছর পর বজ্রপাতের মাধ্যমে এটি ধ্বংস হয়ে যাবে। কিন্তু একটা ভুলের কারণে দানবমণির জন্ম হয় নেজার রূপে, অন্যদিকে আত্মামণির জন্ম হয় ড্রাগন কিংয়ের ছেলে আওবিং এর রূপে। যদিও এই দুইটি মণি একে অপরের সম্পূর্ণ বিপরীত, তারপরও নেজা এবং আওবিং এর মধ্যে গড়ে ওঠে গভীর বন্ধুত্ব। নেজার মা বাবার শিক্ষার কারণে সে দানব হয়ে ওঠার বদলে নিজের গ্রামের মানুষদের রক্ষা করতে শুরু করে, আর আওবিং এর সাথে মিলে তারা স্বর্গের আক্রমণের বিরুদ্ধেও লড়াই করেছিল। এভাবে তারা নিজেদের ভাগ্য নিজেরাই বদলে ফেলে স্বর্গের আক্রোশকে প্রতিহত করে দেয়। কিন্তু এই লড়াইয়ের ফলে তাদের শরীর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, শরীর ছাড়া তাদের আত্মাও বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। এই কারণে মাস্টার দ্রুত নেজা এবং আওবিং এর জন্য নতুন শরীর তৈরি করার প্রক্রিয়া শুরু করেন। প্রথমে তিনি পবিত্র পদ্ম ফুল গলিয়ে পানির মধ্যে ছড়িয়ে দেন। এরপর সেই পানি থেকে একটি পদ্ম গাছ জন্ম নিয়ে তাতে ফুল ফুটে ওঠে। সেখানকার গ্রামবাসীরা পানিতে নেমে সেই পদ্ম ফুলগুলো তুলে আনে। এই পদ্ম ফুলের মধ্যে থেকেই আওবিংয়ের নতুন শরীর তৈরি হওয়ার কথা। এদিকে মাস্টার নেজাকে জিজ্ঞেস করেন তার শরীর তৈরির অগ্রগতি কেমন, কিন্তু নেজা যেটা বানিয়েছে সেটা একেবারেই অদ্ভুত, দেখতেই হাসি পায়। যদিও মাস্টার বলে এটিই নাকি নেজার জন্য পারফেক্ট, তবে নেজা জানায় এটা বানাতে তার অনেক সময় লাগবে। এই কারণে নেজার আগের শরীরটাকে আগুনে পুড়িয়ে পদ্মফুলের ভেতরে স্থাপন করা হয়, যাতে নতুন শরীর তৈরি করা যায়। ঠিক তখনই এক সৈন্য খবর নিয়ে আসে সমুদ্রের তীরে সেনগাংবাওকে দেখা গিয়েছে। এই খবর শুনে নেজার বাবা এবং তার মা সৈন্যদের নিয়ে সেনগাংবাও এর বিরুদ্ধে লড়াই করতে চলে যায়। আওবিংও সেখানে যেতে চায়, কিন্তু মাস্টার তাকে কিছুতেই যেতে দেয় না। এখানে জানা যায় আসলে সেন এখানে সবাইকে মারতে এসেছে, কারণ সবাই জেনে গেছে যে সে ড্রাগনের সাথে মিলে স্বর্গের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নেজার বাবা তখন তাকে বলে, তুমি একা আমাদের কিছুই করতে পারবে না। এটা শুনে সেন একটা ড্রাগনের নখ দেখায়। এরপর একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ড্রাগন কিংয়ের সাথে আরও 3টি শক্তিশালী ড্রাগন ছিল। তাদের মধ্যে একজন ড্রাগনের এমন ক্ষমতা ছিল যে সে তার নখ দিয়ে পোর্টাল তৈরি করতে পারত। সে নিজের একটি নখ ভেঙে সেনকে দিয়ে বলে এই নখ ব্যবহার করে নেজাদের গ্রামে গিয়ে একটা পোর্টাল তৈরি করতে। তারপর কাজ হয়ে গেলে সেটা যেন সে আবার ফিরিয়ে দেয়। তো সেই পোর্টালের কাজ হলো পোর্টাল দিয়ে পাতালের দানবরা বাইরে এসে আক্রমণ চালাবে। এরপর সিন বর্তমানে ফিরে এসে দেখা যায় সেন সেই নখটাকে ছোট ছোট টুকরো করে নিজের তলোয়ারের সাথে যুক্ত করে নিয়েছে। এরপর সে গ্রামের চারপাশে বিশাল বিশাল পোর্টাল তৈরি করে, যেগুলো থেকে গরম লাভা বের হতে থাকে, এবং সেই সাথে ওই পোর্টালগুলো দিয়ে পাতালের দানবরাও বের হয়ে আসে। এই দানবগুলো আসলে শিকল দিয়ে বাঁধা ছিল, তাই তারা খুব দূরে তো যেতে পারে না, কিন্তু পোর্টালের মাধ্যমে তারা গ্রামে আক্রমণ চালাতে পারছে। এটা দেখে মাস্টার দ্রুত নেজার সুরক্ষার জন্য একটা ব্যারিয়ার তৈরি করতে বলেন। অন্যদিকে পাতালের দানবরা গ্রামের সৈন্যদের উপর আক্রমণ শুরু করে দেয়। এতে মানুষ আর দানবের মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে যায়। নেজার বাবা মাও এই দানবের সাথে লড়াই করতে থাকে। এর মধ্যেই নেজার বাবা সেনকে বলে আওবিং এখনও জীবিত আছে, তাই এই লড়াইয়ের কোনো দরকার নেই। তাছাড়া মাস্টার ইতিমধ্যেই আওবিংয়ের জন্য নতুন শরীর তৈরি করেছেন, কিন্তু সেন এটা বিশ্বাসই করে না। সে ব্যারিয়ারটা দেখে বুঝে যায় নেজা এখানেই আছে, তাই সে ব্যারিয়ারের ভেতরে ঢোকার চেষ্টা করতে থাকে, কিন্তু অনেক চেষ্টা করেও সে ব্যারিয়ার ভাঙতেই পারে না। এটা দেখে মাস্টার তাকে নিয়ে মজা করতে শুরু করে। রেগে গিয়ে সেন একটা পোর্টাল খুলে ফেলে, ফলে সেখান থেকে 3টি ড্রাগন বের হয়ে আসে। এই 3 ড্রাগন একসাথে ব্যারিয়ারে আক্রমণ করে দেয়। তাদের শক্তি এতটাই বেশি ছিল যে শেষ পর্যন্ত ব্যারিয়ারটি ভেঙেও যায়। তবে ঠিক তখনই দেখা যায় আওবিং তার বরফের শক্তি ব্যবহার করে নেজাকে বাঁচিয়ে ফেলেছে। কিন্তু সমস্যা হলো আওবিংয়ের শরীর এখনও পুরোপুরি তৈরি হয়নি। এই কারণে তার শরীর ধীরে ধীরে ভেঙে যেতে শুরু করে। ঠিক এই সময় পাতাল থেকে ড্রাগন কিং আওবিংয়ের উপস্থিতি অনুভব করতে পেরে দ্রুত সেখানে চলে আসে, কিন্তু ততক্ষণে আওবিংয়ের শরীর নষ্ট হতে শুরু করেছে। তখন মাস্টার নেজার পদ্ম ফুলটি খুলে দেয়। অন্যদিকে আওবিংয়ের এই অবস্থা দেখে নেজা ভীষণ ভয় পেয়ে যায়। পরিস্থিতি বুঝতে
পেরে মাস্টার নেজাকে শান্ত থাকতে বলে এবং আওবিংয়ের জন্য আরেকটি পদ্ম ফুল দিয়ে শরীর বানানোর চেষ্টা করে, কিন্তু একই ফুল দিয়ে দুইটি শরীর তৈরি করার কারণে পদ্ম ফুলটির শক্তি ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। আর যদি আওবিং নতুন শরীর না পায় তাহলে তার আত্মাও নষ্ট হয়ে যাবে। ধীরে ধীরে আওবিংয়ের শরীর সম্পূর্ণ ভেঙে যেতে থাকে। এই অবস্থায় আওবিং ড্রাগন কিংকে তার শেষ ইচ্ছা জানায়। সে চায় তার বাবা যেন নেজার গ্রামে আক্রমণ না করে। এদিকে নেজা মাস্টারের কাছে অনুরোধ করতে থাকে যে কোনোভাবে আওবিংকে বাঁচানোর একটা উপায় বের করতে। তখন মাস্টার বলে একটা উপায় আছে, আওবিংকে আপাতত নেজার শরীরের ভেতরেই থাকতে হবে, কিন্তু সমস্যা হলো এক শরীরে দুইটি আত্মা বেশিক্ষণ টিকে থাকতে পারে না, এতে দুজনের জীবনই ঝুঁকির মধ্যে পড়ে যাবে। তবুও মাস্টার মনে করে এটা সম্ভব, কারণ নেজা এবং আওবিং দুজনেই উৎপত্তি একই উৎস থেকে। এই কারণেই আওবিং নেজার শরীরের ভেতরে প্রবেশ করে। তবে এই সমাধানটা মাত্র 7 দিনের মধ্যে কার্যকর, এরপর কি হবে তা কেউ জানে না। তখন মাস্টার একটা নতুন পরিকল্পনা দেয়। সে বলে ইউপ্লেসের ভেতরে এমন একটি ওষুধ আছে যেটা পদ্ম ফুলের শক্তি আবার ফিরিয়ে আনতে পারবে। যদি তারা সেই ওষুধটা আনতে পারে তাহলে আওবিংয়ের জন্য নতুন শরীর তৈরি করা সম্ভব। তখন প্রশ্ন ওঠে ওই ওষুধ তারা পাবে কিভাবে। মাস্টার জানায় তারা মহাগুরুর কাছ থেকে সেটা চাইবে, কিন্তু ড্রাগন কিং সন্দেহ করে বসে এই ধ্বংসলীলা চালানোর জন্য হয়তো মাস্টার তাদের বিরুদ্ধে মহাগুরুর কাছে অভিযোগ করবে। তাই তার কোনোভাবেই মনে হচ্ছে না মহাগুরু আওবিংকে বাঁচানোর জন্য তাদের সাহায্য করবে। তাই মাস্টারের কথা শুনে ড্রাগন কিং রেগে গিয়ে বলে যদি তারা সাহায্য না করে তাহলে তারা ইউপ্লেসে আক্রমণ করে ওষুধ নিয়ে আসবে। তখন সেন তাকে শান্ত করে বলে তার কাছে একটা প্ল্যান আছে। সে জানায় ইউপ্লেসের শিষ্যদের আরও শক্তিশালী করার জন্য একটা বিশেষ পরীক্ষা নেওয়া হয়, যে এই পরীক্ষায় পাশ করতে পারে তাকে অমরত্ব দেওয়া হয়। সেই সাথে ইউপ্লেসের ভেতরে যে কোনো জাদুকরী বস্তু নেওয়ার অধিকারও পাওয়া যায়। অর্থাৎ সেনের পরিকল্পনা হলো নেজা যেন এই পরীক্ষায় অংশ নিয়ে ওষুধটা নিয়ে আসতে পারে। কিন্তু একটা বড় সমস্যা ছিল, তা হলো নেজার শরীরে দানবীয় শক্তি রয়েছে। যদি ইউপ্লেসের লোকেরা এটা বুঝে ফেলে তাহলে তারা কোনোভাবেই নেজাকে পরীক্ষায় অংশ নিতে দেবে না। তখন সেন বলে এখন তো নেজার শরীরের ভেতরে আওবিং আছে, তাই আওবিং যদি নিজের শক্তি ব্যবহার করে লড়াই করে তাহলে কোনো সমস্যা হবে না। এটা শুনে নেজা বেশ খুশি হয়ে যায়, কিন্তু নেজার বাবা মনে করেন এই পরিকল্পনা নেজার জন্য মোটেও নিরাপদ না। এটা শোনার সাথে সাথেই ড্রাগন কিং রেগে যায়। সে নেজার বাবা মা এবং মাস্টারকে বন্দি করে ফেলে। তারপর ড্রাগন কিং নেজার বাবাকে বলে আমি হাজার হাজার বছর ধরে বেঁচে আছি, তাই একটা কথা স্পষ্ট করে বলছি, যদি আমার ছেলে মারা যায় তাহলে আমি তোমাদের পুরো গ্রাম পুড়িয়ে ছাই করে দেব। এটা শুনে নেজা রেগে গিয়ে বলে আওবিং আমার বন্ধু, তাকে বাঁচানোর জন্য আমি সব কিছু করব, কিন্তু যদি আমার গ্রামের কিছু হয় তাহলে আমি পৃথিবী থেকে ড্রাগনদের নাম নিশানা মুছে ফেলবো। এই কথা শুনে ড্রাগন কিং কিছুটা শান্ত হয়। সে নেজার বাবা মা এবং মাস্টারকে ছেড়ে দেয়, তবে সে শর্ত দেয় নেজা এবং মাস্টার ছাড়া আর কেউ নেজার গ্রাম অর্থাৎ চেন্দান পাসের বাইরে যেতে পারবে না। আর 7 দিনের মধ্যে যদি ওই ঔষধ না পাওয়া যায় তাহলে চেন্দান পাসের ভেতরে সবাইকে মেরে ফেলা হবে। অন্যদিকে ড্রাগন কিং সেনকে বলে আমি আমার ভাই বোনদের বিশ্বাস করি না, আর আমি নিজের শরীরের বাইরে বেশিক্ষণ থাকতেও পারবো না, তাই তোমাকেই এখানে থেকে সব কিছু দেখাশোনা করতে হবে। এর পরের দৃশ্যে দেখা যায় নেজাকে বিদায় জানানোর জন্য গ্রামের সবাই জড়ো হয়েছে। এটা দেখে নেজা ভেতরে ভেতরে অনেক খুশি হয়, কিন্তু যখন সে সবার সাথে খেলতে যায় তখন সবাই তাকে ভয় পেতে শুরু করে। তখন নেজার বাবা ছেলের মন ভালো করার জন্য তার সাথে খেলতে রাজি হয়, কিন্তু খেলতে গিয়েই নেজা নিজের বাবাকেই দেয়ালের ভেতরে ঢুকিয়ে ফেলে। এরপর নেজার মাও তার সাথে খেলতে চায়। এটা শুনে নেজা হঠাৎই ইমোশনাল হয়ে পড়ে। সে বলে এখন আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে। তখন তার মা তাকে জড়িয়ে ধরতে বলে। নেজা নিজেও তার মাকে জড়িয়ে ধরতে চেয়েছিল, কিন্তু চারপাশে সবাই তাকিয়ে আছে দেখে সে লজ্জা পেয়ে আর সেটা করতেই পারে না। এরপর নেজা মাস্টারের সাথে সেখান থেকে রওনা দেয়। যাওয়ার পথে মাস্টার নেজাকে ট্রেনিং দেওয়ার জন্য একটা জায়গায় থামায়, কারণ পরীক্ষার সময় নেজা নিজের শক্তি ব্যবহার করতে পারবে না। আওবিংকেই তার শরীর নিয়ন্ত্রণ করে লড়াই করতে হবে। কিন্তু আওবিং যখন নেজার শরীর নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তখন সে কিছুতেই ঠিকমতো কন্ট্রোল নিতে পারে না। এই কারণে মাস্টার নেজাকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে যেতে বলে। তারপর যখন নেজা ঘুমিয়ে যাবে তখন আওবিং সহজেই তার শরীর নিয়ন্ত্রণ করতে পারবে। ঠিক সেটাই হয়। নেজা ঘুমিয়ে পড়ার পর আওবিং তার শরীর নিয়ন্ত্রণে নেয় এবং নেজা হঠাৎই অনেক শান্ত ও সুন্দর আচরণ করতে শুরু করে।
ট্রেনিংয়ের সময় আওবিং মাস্টারকেও ভালোই কষ্টে ফেলে দিয়েছিল। ট্রেনিং শেষ করে মাস্টার আওবিংকে নিয়ে ইউসু প্লেসের দিকে রওনা দিয়ে দেয়। যাওয়ার পথে মাস্টার আওবিংকে নিজের ব্যাজ দেখায়, যেটা অমরত্বের প্রতীক ছিল। সে বলে এই ব্যাজ থাকলে তুমি সব জায়গায় সম্মান পাবে। মাস্টার আরও বলে নেজার 2 বড় ভাই আগেই অমরত্ব অর্জন করেছে, আর নেজাও তাদের মতোই হতে যায়। অবশেষে তারা ইউসু প্লেসে পৌঁছে যায়। সেখানে তারা দানব শিকারীদের দেখতে পায়। এরপর ভেতরে গিয়ে তাদের দেখা হয় মাস্টার বুলিয়াংয়ের সাথে, যিনি মহাগুরুর অনুপস্থিতিতে প্রাসাদের দায়িত্ব পালন করছেন। মাস্টার তাকে বলে আমি আমার ছাত্রকে অমরত্বের পরীক্ষার জন্য নিয়ে এসেছি। কিন্তু ঠিক তখনই নেজার ঘুম ভেঙে যায়, আর সে আবার নিজের শরীরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ঘুম ভাঙার সাথে সাথেই নেজা বলে তার খুব প্রস্রাব পাচ্ছে। তখন বুলিয়াং কুরানাকে নির্দেশ দেয় নেজাকে টয়লেটে নিয়ে যেতে, কিন্তু নেজা বলে আমি এখানেই করে ফেলবো। যাই হোক, কুরানা তাকে জোর করে টয়লেটের দিকে নিয়ে যেতে থাকে, কিন্তু নেজা পথে বিরক্ত করতে শুরু করে, আজে বাজে প্রশ্ন করতে থাকে, যেমন আপনারাও কি এসব করেন, মানে প্রস্তাব করেন। এতে কুরানা বেশ বিরক্ত হয়ে পড়ে। হঠাৎ করে নেজা দুষ্টমি করে তার কাপড়ে টান দিয়ে সেটাও ছিঁড়ে ফেলে। বাধ্য হয়ে কুরানা তাকে টয়লেটের জায়গাটা দেখিয়ে দিয়ে নিজে কাপড় বদলাতে চলে যায়। নেজা তখন একটা সুন্দর রুমে ঢুকে পড়ে, যেখানে অনেকগুলো পানির পাত্র রাখা ছিল। সে সেখান থেকে একটা পাত্রে প্রস্রাব করে ফেলে, তারপর সেখান থেকে বের হয়ে আসে। এরপর কুরানা তাকে আবার উলিয়াংয়ের মাস্টারের কাছে নিয়ে যায়। সেখানে গিয়ে নেজা দেখে তাদের সামনে খাবার পরিবেশন করা হয়েছে। সেখানে খাবারের সাথে পানিও পরিবেশন করা হচ্ছিল, কিন্তু মজার ব্যাপার হলো পানি দেওয়া হচ্ছিল ঠিক সেই পাত্র থেকেই যেটাতে একটু আগেই নেজা প্রস্রাব করেছিল। কুরানা সেই পানি খেয়ে একেবারে ভিজে যায়। এটা বুঝতে পেরে মাস্টার তাড়াহুড়ো করে নেজাকে নিয়ে পরীক্ষার জায়গার দিকে চলে যায়। আর এদিকে মাস্টার উলিয়াং মজা করে সেই বিস্তৃত পানি বেশ আনন্দ নিয়েই পান করছিল। এরপর সিন শিফট হয়ে আবার শেনের দিকে চলে যায়, যেখানে সে ট্রেনিং করছিল। ঠিক তখনই নেজার বাবা তার সাথে কথা বলতে আসে। সে বলে যুদ্ধের কারণে চিনদান পাসের অনেক সৈন্য আহত হয়েছে, কিন্তু আমাদের কাছে তাদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ওষুধ নেই। এই কারণে সে শেন এর কাছে অনুরোধ করে যেন ডাক্তারদের বাইরে যেতে দেওয়া হয়, যাতে তারা গিয়ে ওষুধ নিয়ে আসতে পারে। কিন্তু শেন কোনো উত্তর না দিয়ে মুখ ফিরিয়ে নেয়। ঠিক তখনই এক দানব একটা ছোট ছেলেকে ধরে নিয়ে আসে, যে শেনকে ভাই বলে ডাকছিল। ছেলেটা নিজের আসল রূপে ফিরে আসে, আর শেন তাকে চিনতে পারে। সে তার ছোট ভাই শেন শিয়াবাও। নেঝার বাবা তাকে শিয়াবাও বলে ডাকে। নেঝার বাবা তখন শিয়াবাওকে বলে মাস্টার শেন আমাদের চিনদান পাসকে রক্ষা করছে। সে আরও বলে যখন দানবরা আক্রমণ করেছিল তখন মাস্টার শেন এবং তার সঙ্গীরাই আমাদের বাঁচিয়েছিল, তাই আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। এগুলো শুনে শেন গাংবাও অবাক হয়ে যায়, আর শিয়াবাও নিজের ভাইয়ের প্রশংসা শুনে খুব খুশি হয়ে পড়ে। শেন তখন শিয়াবাওকে বলে তুমি কি ইউসু প্লেসে যাওয়ার জন্য আর কিছুদিন অপেক্ষা করতে পারবে? শিয়াবাও জিজ্ঞেস করে কিন্তু কেন, এখন তো আমি মানুষ হতে পারি। তবে শেন তাকে ভুল বুঝিয়ে সেখান থেকে ফেরত পাঠিয়ে দেয়। শিয়াবাও মন খারাপ করে সেখান থেকে চলে যায়। শিয়াবাও চলে যাওয়ার পর শেন নেঝার বাবাকে বলে আমি কাউকে এখান থেকে বাইরে যেতে দেব না, তোমরা আমাকে প্রয়োজনীয় জিনিসের তালিকা দাও, আমি সেগুলো এনে দেব। এর পরের দৃশ্যে দেখা যায় কিছু দানব খাওয়া দাওয়ার ব্যস্ত রয়েছে। নেজাকে সেখানে পাঠানো হয় তাদের সাথে লড়াই করার জন্য, কিন্তু তারা তো নেজার দিকে তাকায়ই না। এতে রেগে গিয়ে নেজা গিয়ে একজনকে বলে এই আমাদের এলাকায় এসে এত দাপট দেখাচ্ছ কেন? এবার সেই দানবটা নেজার সাথে লড়াই করতে এগিয়ে আসে। নেজার সঙ্গে সঙ্গে একটা ঘুমের বড়ি খেয়ে ফেলে, যাতে আওবিং তার শরীরের নিয়ন্ত্রণ করতে পারে। আওবিং কন্ট্রোল নেওয়ার পর তার ফাইটিং স্কিল দেখে দানবের রাজাই ভয় পেয়ে যায়। সে তার এক সঙ্গীকে পাঠায় আওবিংয়ের সাথে লড়াই করার জন্য, কিন্তু লড়াই শুরু হওয়ার আগেই নেজার ঘুম ভেঙে যায়। দূর থেকে উলিয়াংয়ের ছাত্ররা সব কিছু দেখছিল। এই কারণে নেজা নিজের শক্তি ব্যবহার করতে পারে না, ফলে এই দানবটা তাকে মারতে শুরু করে। মার খাওয়ার সময় নেজা ঘুমের ওষুধের কৌটাটা ছিটকে গিয়ে দানবের খাবারের মধ্যে পড়ে গিয়েছিল। এটা দেখে উলিয়াংয়ের একজন ছাত্র বলে মনে হয় পরীক্ষা বন্ধ করে দিতে হবে, কিন্তু মাস্টার বলে নেজা খুব চালাক, সে শুধু দুর্বল হওয়ার অভিনয় করছে। নেজা উঠে সেই কৌটাটা নিতে যায়, কিন্তু ততক্ষণে সব ওষুধ স্যুপের সাথে মিশে গিয়েছে। তাই সে বাধ্য হয়ে নাক চেপে ধরে পুরো স্যুপটাই গিলে ফেলে, মানে একাই সব শেষ করে ফেলে। ঠিক তখনই দানবের রাজা নিজেই নেজার সাথে লড়াই করতে আসে, কারণ তার মনে হয় নেজা খুব দুর্বল। কিন্তু স্যুপ খাওয়ার কারণে নেজা আবার ঘুমিয়ে পড়ে, আর আওবিং কন্ট্রোল নিয়ে নেয়। এরপর আওবিং রাজাকে একেবারে ইচ্ছে মতো ধোলাই দেয়, কিন্তু সমস্যা হলো স্যুপের স্বাদ এতই জঘন্য ছিল যে আওবিং সব কিছু বমি করে ফেলে।
ফলাফল নেছা আবার জেগে ওঠে, আর ঠিক তখনই আগের সেই দানব আবার তাকে আক্রমণ করে বসে। নেছা আবার চেষ্টা করে বমিটা খেয়ে আওবিংকে কন্ট্রোল দিতে, কিন্তু দানবটা তাকে এমনভাবে মারছিল যে সে কিছুতেই সেটা করতে পারছিল না। শেষ পর্যন্ত সাহস করে এগোতে গেলেও বমি দেখে নেছা নিজেই আরও বমি করতে শুরু করে। ঠিক তখনই দানবটা তার মুখে একটা জোরে লাথি মেরে দেয়। নেছা উড়ে গিয়ে একটা বিশাল পাথরের সাথে ধাক্কা খায়, আর একটা বড় পাথর তার উপর পড়েও যায়। এরপর দানবের রাজা আবার তাকে মারতে আসে, কিন্তু হঠাৎই নেছা উঠে তাকে একটা ঘুষি মারে এবং রাজা কাবু হয়ে যায়। আসলে পাথরের আঘাতে নেছা অজ্ঞান হয়ে গিয়েছিল, আর সেই সুযোগে আওবিং তার শরীরের কন্ট্রোল নিয়ে নিয়েছিল। এটা দেখে আগের সেই দানব ভাবে, রাজাও পারল না, তাহলে তো আমি রাজার থেকেও শক্তিশালী। সে আবার আক্রমণ করতে আসে, কিন্তু আওবিং তাকে ধরে ইচ্ছা মতো আছাড় মারে, তারপর দূরে ছুঁড়ে ফেলে দেয়। এটা দেখে বাকি সব দানব পালাতে শুরু করে, কিন্তু দানব শিকারীরা তাদের সবাইকে ধরে ফেলে বন্দি করে নেয়। তাদের সবাইকে ইউসি প্লেসে নিয়ে যাওয়া হয়। এরপর নেছা একেবারে হিরোর মতো দানব শিকারীদের সাথে প্রাসাদে ফিরে আসে। কিছু লোক তার চেহারা নিয়ে মজা করতে থাকে, আর নেছা রেগে গিয়ে তাদের সাথে ঝগড়া করতে যায়, কিন্তু মাস্টার তাকে থামিয়ে দেয়। এরপর উলিয়াং মাস্টার এবং নেছাকে একটা বিশেষ স্থানে নিয়ে যায়, যেখান থেকে তারা সরাসরি 12 জন অমর সত্তার সাথে কথা বলতে পারবে। এটা শুনে মাস্টার তো একেবারে উত্তেজিত হয়ে পড়ে। সেখানে উলিয়াং মাস্টারের সাথে সেই 12 জন অমরের পরিচয় করিয়ে দেয়। তারা সবাই মিলে দানবদের বিরুদ্ধে লড়াইয়ের পরিকল্পনা করতে থাকে। এই পরিকল্পনার জন্য উলিয়াং ইতিমধ্যেই প্রায় 9000টি অমরত্বের বড়ি তৈরি করে ফেলেছে। তো মিটিং শেষ হওয়ার পর কিছু সময় হাতে ছিল, তখন 2 জন অমর উলিয়াংকে বলে নেজার 2 বড় ভাই জিনজা আর মুজা তাদের ছাত্র, তারা অনেক দূরে সাধনা করছে, তাই তারা চায় এই সময়টায় নেছা যেন তার বড় ভাইয়ের সাথে কথা বলতে পারে। এটা শুনে নেছা একটু ভয় পেয়ে সেখান থেকে সরে আসে। আসলে সে তার ভাইদের সাথে কথা বলতে চায় ঠিকই, কিন্তু নিজের চেহারা আর দানবীয় শক্তির কারণে ভিতরে ভিতরে ভয় পাচ্ছিল। এই ভয়ের কারণে সে একটা ঘুমের বড়ি খেয়ে ফেলে। এখন নেছা ঘুমিয়ে পড়ায় আওবিংকেই তার শরীর ব্যবহার করে 2 ভাইয়ের সাথে কথা বলতে যায়। এরপর নেছা তাদের সামনে উপস্থিত হয়, কিন্তু আসলে তাকে কন্ট্রোল করছে আওবিং। সবাই সেখান থেকে চলে গেলে আওবিং শান্তভাবে নেছার 2 বড় ভাইয়ের সাথে কথা বলে। কিছুক্ষণ পর নেছা জেগে উঠে দেখে আওবিং কাঁদছে। নেছা তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, তারা কি বলেছে। আওবিং বলে তাদের মন খারাপ, কারণ এতদিন তারা তোমার পাশে থাকতে পারেনি, আর তারা বলেছে তোমার কখনো কোনো দরকার হলে মনে রাখবে তোমার 2 বড় ভাই আছে যারা সব সময় তোমার পাশে থাকবে। এগুলো শুনে নেছা নিজেও আবেগপ্লুত হয়ে পড়ে। আওবিং তখন জিজ্ঞেস করে তুমি কাঁদছো? নেছা তাড়াতাড়ি বলে না, আমার চোখে কিছু একটা ঢুকে গিয়েছে। এই বলে সে অন্যদিকে তাকিয়ে বসে পড়ে। এরপর নেছা ধীরে ধীরে নিজের মনের কথা বলতে শুরু করে। সে বলে ছোটবেলা থেকে আমার অনেক রাগ, যেটা আমি নিয়ন্ত্রণ করতে পারি না। আমার জন্য মা বাবা সব সময় চিন্তায় থাকে, আর এখন তোমার বাবা চেন্দার পাশে আক্রমণ করেছে, কিন্তু আমি জানি এ সব করেছে শুধু তোমার জন্য। আজ আমি দেখলাম আমার ভাইয়েরাও আমার জন্য চিন্তা করে। আমাদের পরিবার আমাদের জন্য অনেক কিছু করেছে। তুমি একজন রাক্ষস আর আমি একজন দানব, আমরা দুজনেই আমাদের পরিবারের জন্য বোঝা। এই কথা বলেই নেছা হঠাৎ চিৎকার করে ওঠে, এখন থেকে সব কিছু আমার ইচ্ছা মতো হবে। তুমি যখন ঠিক হয়ে যাবে তখন আমরা অমরদের মধ্যে নিজেদের জায়গা করে নেব, যেন কেউ আমাদের আর কিছুই বলতে না পারে। এই কথা বলে তারা দুজন একসাথে প্রতিজ্ঞা করে। এরপর শিন শিফট হয়ে অন্য জায়গায় যায়, যেখানে একজন লোক দানব বাচ্চাদের ট্রেনিং দিচ্ছিল। আসলে সে হলো শিনের বাবা। ঠিক তখনই সেখানে নেছা এসে পৌঁছায়। এটা আসলে তার 3য় পরীক্ষা। এখানে এসে নেছা একটা জোরালো ডায়লগ দেয়, যেখানে সে বোঝাতে চায় একদিন সে অমর হবে। এই ডায়লগ শুনে সেনের বাবা বেশ ইমপ্রেস হয়ে যায়। সে নেছাকে নিজের ছাত্র হিসেবে গ্রহণ করে, আর নেছা তাকে গুরুজি বলে ডাকতে শুরু করে, কারণ সে প্রতিশ্রুতি দেয় নেছাকে সে হ্যান্ডসাম আর সুন্দর বানাবে। তবে নেছা আসলে ট্রেনিং করতে আগ্রহী না, তাই সে আবার ঘুমের ওষুধ খেয়ে ফেলে। খাওয়ার আগে সে আবার জিজ্ঞেস করেছিল 3টা খেলেই তো কাজ হবে, তাই না? ওষুধ খাওয়ার সাথে সাথেই আওবিং তার শরীরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, আর নিয়ন্ত্রণ নিয়েই সে সেনের বাবার উপর আক্রমণ করে বসে। সেনের বাবাও একজন দুর্দান্ত ফাইটার ছিল। সে আওবিংয়ের সাথে সমান তালে লড়াই করতে থাকে। এক পর্যায়ে আওবিং তাকে পানিতে ফেলে দেয়। আওবিং ভাবে সে হয়তো জিতে গিয়েছে, কিন্তু তখনই তার প্রতিপক্ষ সিরিয়াস হয়ে যায়। সে বিদ্যুতের মতো দ্রুত টেলিপোর্ট হয়ে আওবিংকে আঘাত করতে থাকে। আওবিং কিছুতেই তাকে স্পর্শ করতে পারছিল না। হঠাৎ করে আওবিং তার গলা ধরে ফেলে তাকে পানির ভেতরে নিয়ে যায়, যেখানে তার গতি আরও বেড়ে যায়। এরপর আওবিং চারপাশের পানি বরফে পরিণত করে ফেলে, ফলে তারা বাইরে বের হয়ে আসে। আওবিং বলে এখন আপনি কি করবেন? বিদ্যুৎ তো বরফের মধ্যে কাজ করবে না,
কিন্তু সে হাত দিয়ে ম্যাজিক ব্যবহার করে আকাশে মেঘ জমায় আর বৃষ্টি শুরু হয়ে যায়। আওবিং আবার আক্রমণ করতে গেলে সে খুব সহজেই সব আক্রমণ এড়িয়ে যায়। তারপর সে আওবিংকে এদিক ওদিক ছুঁড়ে মারতে থাকে। এক পর্যায়ে সে আওবিংকে শেষ করে দিতে চাচ্ছিল, কিন্তু ঠিক তখনই কিছু লোককে দেখে সে থেমে যায়। এই সুযোগে আওবিং তাকে বরফে জমিয়ে ফেলতে শুরু করে, কিন্তু নিজেকে বাঁচানোর জন্য সে নিজের হাত কেটে ফেলে। আওবিং অবাক হয়ে বলে, আপনি নিজের হাত কাটলেন কেন? আমি তো আপনাকে মারতেই চাইনি। ঠিক তখন উলিয়াংয়ের ছাত্ররা এসে জানায় তারা এখানে থাকা সব দানবকে ইউসুপ্লেসে নিয়ে যেতে এসেছে। শেনের বাবা তখন বাচ্চাদের বলে, সবাই অস্ত্র ফেলে দাও। এরপর ইউসুপ্লেসের লোকেরা সবাইকে ধরে ফেলতে শুরু করে। ঠিক তখনই শেনের ছোট ভাই শিয়াবাও সেখানে এসে পৌঁছায়। সে ইউসুপ্লেসের লোকদের ওপর আক্রমণ করে বসে। এটা দেখে উলিয়াংয়ের একজন ছাত্র তাকে মারতে যায়, কিন্তু শিয়াবাওকে বাঁচাতে তার বাবা নিজের শরীর দিয়ে আঘাতটা নেয়, ফলে সে গুরুতর আহত হয়ে পড়ে। এরপর আবার আক্রমণ আসতেই সে শিয়াবাওকে নিয়ে পালাতে শুরু করে। পিছন থেকে তার দিকে অসংখ্য তীর ছোড়া হচ্ছিল। এক পর্যায়ে সে শিয়াবাওকে বলে, তুমি পালিয়ে যাও। কিন্তু ঠিক তখনই উলিয়াংয়ের ছাত্র সেখানে পৌঁছে যায় এবং শিয়াবাও কে মারার জন্য প্রস্তুত হয়। ঠিক সেই মুহূর্তে আওবিং সামনে এসে দাঁড়ায়, ফলে সে আক্রমণ করতে পারে না। অন্যদিকে দেখানো হয় শেন তার কথা মতো চেন্দান পাসের মানুষদের জন্য প্রয়োজনীয় সব জিনিস নিয়ে এসেছে। এটা দেখে নিজার বাবা তাকে ধন্যবাদ জানিয়ে একসাথে খাওয়ার জন্য আমন্ত্রণ করে। খাওয়ার সময় শেন দেখতে পায় ইয়াকশা সেখানে কাজ করছে। নিজার বাবা বলে সে দানব হলেও তার মন ভালো, কিন্তু এই কথা থেকেই খাবার খাওয়া বাদ দিয়ে তাদের মধ্যে ভালো আর খারাপ নিয়ে তর্ক শুরু হয়ে যায়। ঠিক তখনই দুইজন দানব আহত শিয়াবাওকে নিয়ে সেখানে আসে, যাকে দেখে সেন একেবারে হতবাক হয়ে যায়। শিয়াবাও তখন সেনকে বলে, শত্রুরা আমাদের উপর আক্রমণ করেছে আর তারা বাবার হাত কেটে ফেলেছে। সেন গংবাও তখন জিজ্ঞেস করে এটা কে করেছে। শিয়াবাও তখন উত্তর দেয়, নেছা। এই কথা শোনার সাথে সাথেই সেন ভীষণ রেগে যায়। ঠিক তখনই সেন শিফট হয়ে আবার ইউসু মহলে চলে আসে। সেখানে কুরানা নেছাকে জানায় সে লেভেল 2 পাস করেছে। এরপর তাকে পরের লেভেলের জন্য অপেক্ষা করতে বলা হয়, কিন্তু নেজার হাতে তো সময় নেই, তাই সে বলে আমি এখনই পরের লেভেল শুরু করতে যাই। তখন তারা জানায় পরের লেভেলে তাকে কাপাল পর্বতের দানব রানী শিজিংকে হারাতে হবে। ঠিক তখনই একজন এসে তাইচেনকে জানায় কেউ তার সাথে দেখা করতে এসেছে। সে ছিল চেন্দান পাসের গার্ড, যারা গ্রামের সুরক্ষা দিত। তারা জানায় চেন্দান পাসে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। এটা শুনে নেজা এবং মাস্টার তাইচেন দুজনই হতবাক হয়ে যায়। এরপর নেজা যখন চেন্দান পাসে ফিরে আসে, সে দেখে পুরো গ্রাম আগুনে আর লাভায় পুড়ে ধ্বংস হয়ে গিয়েছে। চারদিকে শুধু ধ্বংসস্তূপ। নেজা পাগলের মতো তার বাবা মাকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও তাদের খুঁজে পায় না। অনেক খোঁজাখুঁজির পর সে শুধু তার মায়ের হেলমেটটা খুঁজে পায়। এটা দেখেই নেজা ভেঙে পড়ে আর কাঁদতে শুরু করে। ঠিক তখনই বুলিয়াং এবং তার শিষ্যরা সেখানে এসে পৌঁছায়। তাদের শিষ্যরা বলে আমরা জানি না এখানে কি ঘটেছে। তাইচেন মনে মনে ভাবতে থাকে আমরা তো এখনও অমরত্ব পাইনি, তাহলে তারা এমন কাজ করলো কেন? বুলিয়াং তখন জিজ্ঞেস করে এত লাভা এলো কোথা থেকে? আশেপাশে তো কোনো আগ্নেয়গিরি নেই। ঠিক তখনই তারা মাটিতে বিশাল একটা ড্রাগনের পায়ের ছাপ দেখতে পায়। সবাই বুঝে যায় এটা ড্রাগনদের কাজ। এই দৃশ্য দেখে নেজা আর নিজেকে সামলাতে পারে না। সে নিজের আগুনের রিং নিয়ে সরাসরি সেই পর্বতের দিকে রওনা দেয়। এদিকে বুলিয়াং বলে ড্রাগনরা সাধারণ মানুষদের মেরে সবচেয়ে বড় ভুল করেছে, এখন তাদের শেষ করতেই হবে। তারপর আমরা 12 অমরদের সাথে কথা বলবো। অন্যদিকে নেজা তখন প্রচণ্ড রাগে অন্ধ হয়ে গিয়েছে। সে আওবিংয়ের কোনো কথাই শুনছে না, সোজা চলে যায় দানবরানী শিজিংকে মারতে। এটাই তার শেষ পরীক্ষা। এখানে নেজা নিজের দানবীয় শক্তি ব্যবহার করে রানীর সাথে ভয়ঙ্কর লড়াই শুরু করে দেয়। সে এত বেশি শক্তি ব্যবহার করে যে তার শরীর ফাটল ধরতে শুরু করে, তবুও সে থামে না। এক পর্যায়ে নেজা দানব রানী শিজিংকে হারিয়েই দেয়। রানী ছোট হয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তাইজেন তাকে থামিয়ে দূরে ছুঁড়ে ফেলে। তখন বুলিয়াংয়ের একজন শিষ্য তাইজেনকে জিজ্ঞেস করে এখানে এত আগুন এলো কিভাবে? নেজা তো আগুনের শক্তি ব্যবহার করে বরফের না, তাই না? তখন তাইজেন বিষয়টা ঘুরিয়ে পেঁচিয়ে বুঝিয়ে দেয় আর নেজাকে নিয়ে আবার ইউসু মহলে ফিরে আসে। সেখানে বুলিয়াং নেজার উপর জাদু প্রয়োগ করে তাকে চান সম্প্রদায়ের একজন অমর বানানোর জন্য। এরপর নেজাকে ইউসু মহলের সিন্দুকের কাছে নিয়ে যাওয়া হয়, যেখান থেকে সে যে কোনো একটি জাদুকরী বস্তু নিতে পারবে। আর নেজা প্রথমেই অমরত্বের সেই ওষুধটাই চায়, যেটা দিয়ে পদ্মফুলের শক্তি আবার ফিরিয়ে আনা যাবে। এর পরের দৃশ্যে দেখা যায় বুলিয়াং একটা বিশাল ফার্নেস বের করেছে, কারণ এখন তারা ড্রাগনদের বিরুদ্ধে যুদ্ধে নামবে। কিন্তু নেজা বলে আমাকে আগে চেন্দান পাসে যেতে হবে, তারপর আমি ড্রাগন কিংয়ের কাছ থেকে প্রতিশোধ নেব।
এরপর নেজা আর তাইজেন অর্থাৎ মাস্টার চেন্দান পাসে ফিরে আসে। তারপর ওই ওষুধ ব্যবহার করে তারা পদ্মফুলের শক্তি ফিরিয়ে আনে, যাতে আওবিংয়ের জন্য নতুন শরীর তৈরি করা যায়। নেজা তখন আওবিংকে বলে, আমরা আবার যখন দেখা করব তখন আমরা একে অপরের শত্রু হব। এই কথা বলেই নেজা তাকে সেখানেই রেখে চলে যায়। আওবিং তার পিছু নিতে চায়, কিন্তু তাইজেন তাকে যেতে দেয় না। এরপর সিন শিফট হয়ে সমুদ্রের দৃশ্যে দেখানো হয়। দেখা যায় সমুদ্রের পানি হঠাৎ সরে গিয়েছে। এটা বুঝতে পেরেই ড্রাগন কিং পাতাল থেকে উপরে উঠে আসে, আর তখনই দেখা যায় এটা আসলে বুলিয়াংয়ের তৈরি ফাঁদ ছিল। বুলিয়াং ড্রাগন কিংকে বলে, তুমি নিজের দায়িত্ব ছেড়ে চেন্দান পাস ধ্বংস করে দিয়েছ। কিন্তু ড্রাগন কিং জানায় সে ব্যাপারে কিছুই জানে না। এরপর বুলিয়াং সেই বিশাল ফার্নেসটা আকাশ থেকে নামাতে শুরু করে। ফার্নেসটি খুলে গিয়ে অনেকগুলো অংশে বিভক্ত হয়ে যায়। বুলিয়াং তার উপর বসে মন্ত্র পড়তে থাকে। ফার্নেসের অংশগুলো ধীরে ধীরে নিচে নেমে পুরো এলাকা ঘিরে ফেলেছে। এদিকে ড্রাগন কিং নিজের আসল রূপে ফিরে আসে এবং অন্যদের সামনে আসতে বলে। তখন আরও 3টি ড্রাগন সামনে আসে। ড্রাগন কিং তাদের জিজ্ঞেস করে, তোমরা চেন্দান পাসে কি করেছো? তারা উত্তর দেয়, আপনি তো আমাদের সেনগংবাওয়ের আদেশ মানতে বলেছিলেন। উপরে দেখা যায় ফার্নেসের টুকরোগুলো পুরো ড্রাগন প্রাসাদ ঘিরে ফেলেছে। আসলে ড্রাগন কিংয়ের নিজের ভাই বোনরাই তাকে বিশ্বাসঘাতকতা করেছে। এখন সে লড়াই করতেও যেতে পারছে না, কারণ সে গেলে পাতালের সব দানব বের হয়ে আসবে। তখন অন্য ড্রাগনরা বলে, আপনি যুদ্ধে চান, আমরা পাতাল সামলে নেব। এই কথা শুনে ড্রাগন কিং যুদ্ধে বেরিয়ে পড়ে। সে সরাসরি বুলিয়াংয়ের উপর আক্রমণ করতে যায়, কিন্তু তার সামনে এসে দাঁড়ায় কুরানা। এখানে ড্রাগন কিংয়ের সাথে বুলিয়াংয়ের 2 শিষ্যের ভয়ঙ্কর লড়াই শুরু হয়। অন্যদিকে পাতালের ভেতরে সেই 3 ড্রাগন দানবদের উস্কে দিতে থাকে। এটাই সুযোগ, বাইরে বের হয়ে প্রতিশোধ নাও বলে দানবরা ঝাঁকে ঝাঁকে বাইরে বের হতে শুরু করে, আর বাকি ড্রাগনরা তাদের থামানোর চেষ্টা করে। এদিকে ড্রাগন কিং বুলিয়াংয়ের 2 শিষ্যর সাথে লড়াই করছিল, কিন্তু তারা তার সামনে টিকতে পারছিল না। ঠিক তখনই নেজা সেখানে এসে পৌঁছায় আর সরাসরি ড্রাগন কিংয়ের উপর আক্রমণ করে। নেজা এসেছে চেন্দান পাস ধ্বংস করার প্রতিশোধ নিতে। এভাবে শুরু হয় নেজা আর ড্রাগন কিংয়ের ভয়ঙ্কর লড়াই। লড়াইয়ের মাঝেই ড্রাগন কিং জিজ্ঞেস করে, বল আমার ছেলে কি এখনো বেঁচে আছে? কিন্তু নেজা কোনো উত্তর না দিয়ে লড়াই চালিয়ে যেতে থাকে। এদিকে বুলিয়াং ধীরে ধীরে পুরো ড্রাগন প্রাসাদটাকে ফার্নেসের ভেতরে ঢুকিয়ে ফেলেছিল। দানবরা পালাতে চেষ্টা করে, কিন্তু তার আগেই ফার্নেসের মুখ বন্ধ হয়ে যায়। এরপর বুলিয়াং ফার্নেসটাকে মাটি থেকে তুলে নেয়। আবার দেখা যায় নেজার ড্রাগন কিংয়ের লড়াই চলছে। লড়াই করতে করতে নেজার শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল, তবুও সে নিজের শক্তি ব্যবহার থামায় না। এক পর্যায়ে নেজা ড্রাগন কিংকে ওভার পাওয়ার করে ফার্নেসের ভেতরে ঢুকিয়ে দেয়, আর ঠিক তখনই বুলিয়াং উপরে থেকে ফার্নেসের ঢাকনা বন্ধ করে দেয়, যাতে ড্রাগন কিং আর বের হতে না পারে। ফার্নেস বন্ধ হওয়ার পর বুলিয়াং জানায় এই ফার্নেসের ভেতরে দানবদের শরীর আর আত্মা থেকে অমরত্বের বড়ি তৈরি করা হয়, আর সে এখন এই প্রক্রিয়া শুরু করে দিয়েছে। কিন্তু নেজার মন তখন ভীষণ খারাপ। দুনিয়ায় যেন আর কেউ নেই এমনটাই মনে হচ্ছিল নেজার। সে নিজের অতীতের কথা মনে করতে থাকে। ঠিক তখনই সেখানে হঠাৎ করে তার বাবা আর মা এসে উপস্থিত হয়। এটা দেখে নেজা একেবারে অবাক হয়ে যায়। তাদের জীবিত দেখে সে ভেঙে পড়ে আর কান্না করতে শুরু করে। তখন আওবিং নেজাকে বলে, চেন্দান পাস ধ্বংস হওয়ার পেছনে ড্রাগন কিংয়ের কোনো হাত নেই। নেজার বাবা বলে এর আসল অপরাধী হলো অমর আত্মা বুলিয়াং। এরপর একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। যখন সেন তার বাবার উপর আক্রমণের কথা শুনে খুব রেগে গিয়েছিল, ঠিক তখনই হঠাৎ করে তাদের উপর একটি বিশাল ড্রাগন আক্রমণ করে। ড্রাগনটি এতটাই শক্তিশালী ছিল যে মুহূর্তের মধ্যেই ব্যারিয়ার ভেঙে ফেলেছিল। এরপর যখন ড্রাগন কিংয়ের 3 ভাই বোন তার সাথে লড়াই করতে যায়, তখনই জানা যায় এই ড্রাগন আসলে বুলিয়াং নিজেই। সেন গংবাও তাকে জিজ্ঞেস করে, সবকিছু জানার পরেও তুমি আমাদের উপর আক্রমণ করলে কেন? এটা শুনে বুলিয়াং শয়তানের মতো হাসতে শুরু করে। আর ঠিক তখনই ড্রাগন কিংয়ের ওই 3 ভাই বোন সেন গংবাওয়ের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং বুলিয়াংয়ের সাথে যোগ দেয়। একটা শর্তে বুলিয়াং তাদের শিকল খুলে দিয়ে তাদের মুক্ত করে দেবে। যখন সেন গংবাও বুঝতে পারে তারা বিশ্বাসঘাতকতা করেছে, তখন সে নিজের বাবা মা আর ইয়াকশাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর বুলিয়াং ওই 3 ড্রাগনকে মুক্ত করে দেয়, আর তারা পাতাল থেকে লাভার পোর্টাল খুলে চেন্দান পাসের উপর ছড়িয়ে দেয়। ফলে পুরো চেন্দান পাস মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যায়, আর সেখানে থাকা অসংখ্য মানুষ মারা যায়। এরপর বুলিয়াং ইচ্ছাকৃতভাবে 2 জন গার্ডকে বাঁচিয়ে দেয়, যাতে তারা গিয়ে ইস্যু মহলে সব খবর পৌঁছে দিতে পারে।
যখন তারা কোনো উপায় খুঁজে পাচ্ছিল না তখন সেন গংবাও একটা সত্য প্রকাশ করে। সেই ইয়াকশার শক্তি ব্যবহার করে সবাইকে দেখায় যে দানবগুলোকে দানব শিকারীরা ধরে নিয়ে আসে তাদের আসলে সংশোধন করা হয় না, বরং তাদের তাইয়াম কুণ্ডের ফার্নেসে ঝুঁকিয়ে দেওয়া হয়, যেখানে বুলিয়াং তাদের শরীর আর আত্মা থেকে অমরত্বের বড়ি তৈরি করে। এইভাবে চান সম্প্রদায়ের শক্তি বাড়ানো হয়। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো এই সত্য জানার পরেও সেখানে উপস্থিত কেউ কিছুই করে না, কারণ তারা আগেই সব কিছু জানতো। এইটা শুনে আওবিং আর চুপ থাকতে পারে না। সে সরাসরি বুলিয়াংয়ের উপর আক্রমণ করে বসে। ফলে আওবিং আর কুরানার মধ্যে লড়াই শুরু হয়ে যায়। আওবিংকে দেখে নেজাও রেগে গিয়ে বুলিয়াংয়ের শিষ্যদের উপর ঝাঁপিয়ে পড়ে। তখন বুলিয়াংয়ের এক শিষ্য ড্রাগনের নখ ব্যবহার করে একটা পোর্টাল খুলে ফেলে, আর সেই পোর্টাল থেকে বের হয়ে আসে ড্রাগন কিংয়ের সেই 3 ভাই বোন যারা আগে বিশ্বাসঘাতকতা করেছিল। তারা বের হয়েই নেজা আর আওবিংয়ের উপর আক্রমণ শুরু করে। লড়াইয়ের মাঝেই আওবিং খেয়াল করে নেজার শরীর আরও বেশি ফাটতে শুরু করেছে। নেজা তখন বলে, এটা আমার ভুল ছিল, আর এখন ড্রাগনদের বাঁচানোর জন্য আমি নিজের জীবনও দিতে প্রস্তুত। লড়াইয়ের এক পর্যায়ে যখন তারা 3 জন ড্রাগনের সাথে পারছিল না তখন মাস্টার সাহায্য করতে এগিয়ে আসে, কিন্তু কুরানা তাকে আটকে দেয়। এদিকে নেজার বাবা মাও বুলিয়াংয়ের উপর আক্রমণ করতে যায়। এই পরিস্থিতিতে নেজা আর আওবিং নতুন একটা প্ল্যান করে। তারা চারিদিকে ঘন ধোঁয়া তৈরি করে ফেলে। এরপর যখন 3 ড্রাগন আক্রমণ করতে আসে নেজা নিজের রূপ পরিবর্তন করে তাদের মতো হয়ে যায়। ফলে সবাই কনফিউজড হয়ে পড়ে, এমনকি তারা নিজেদের লোককেও আক্রমণ করতে শুরু করে। এই সুযোগে নেজা তাদের উপর পাল্টা আঘাত করে একেবারে কাবু করে ফেলে। ঠিক তখনই দেখা যায় আরেকটা লাভার ড্রাগন এসে উপস্থিত হয়েছে, যেটা দেখতে একদম আগেটার মতো। আসলে সেটা ছিল আওবিং, যে নিজের রূপ পরিবর্তন করেছে। এরপর নেজা তাদের কাছে পাসওয়ার্ড জানতে চায়, কিন্তু আসল পাসওয়ার্ড তো তারা বলতে পারবে না। পাসওয়ার্ড না জানার কারণে সে কিছুই বলতে পারে না। তখন সে বলে, আমি আসল হলেও পাসওয়ার্ডটা জানি না। এরপর নেজা আর আওবিং আবারও ধোয়ার ভেতরে অদৃশ্য হয়ে যায়। তাদের চলে যাওয়ার পরেই ড্রাগনগুলোর নিজেদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, কারণ কেউই আসল পাসওয়ার্ড জানে না। এদিকে বুলিয়াং ফার্নেসের ভেতরে আগুন জ্বালিয়ে দেয়। এই আগুনে ভেতরে থাকা সবাই ধীরে ধীরে অমরত্বের বড়িতে পরিণত হয়ে যাবে। ভেতরে থাকা এক দানব হাসতে হাসতে বলে, ভয় পাচ্ছ কেন? আমরা তো গরম লাভাতেও কিছুই হই না। এই আগুন আমাদের কি করবে? কিন্তু পরক্ষণেই দেখা যায় এই আগুনেই তাদের শরীর পুড়ে যেতে শুরু করেছে, কারণ এটা কোনো সাধারণ আগুন না, এটা সমাধির আসল আগুন। এরপর যখন প্রথম অমরত্বের বড়ি তৈরি হয় বাকি দানবদের চোখে লোভ চলে আসে। একজন সেটা কারার চেষ্টা না করে নিজেই খেয়ে ফেলে আর বলে, আরে এটা তো অনেক মজার। উপরে আওবিং যখন বুলিয়াংয়ের উপর আক্রমণ করতে যায় বুলিয়াং শুধু হাত তুলে ইশারা করে, আর সাথে সাথে আওবিংয়ের শরীরের ভেতর হাজার হাজার কাঁটা গজিয়ে ওঠে, যার ফলে সে একদম নড়তেও পারে না। নেজা যখন আক্রমণ করতে যায় তার সাথেও ঠিক একই ঘটনা ঘটে। তার শরীরের ভিতরেও কাঁটা বের হয়ে আসে, সেও পুরোপুরি অচল হয়ে যায়। তখন তাইচেন বুঝতে পারে কখন বুলিয়াং গোপনে তাদের শরীরের ভেতরে এই অভিশাপ ঢুকিয়ে দিয়েছিল। এরপর বুলিয়াং তাইচেনকেও বন্দি করে ফেলে। এই দৃশ্য দেখে কুরানা অনেক খুশি হয়ে যায়। আওবিং তখন তার বাবাকে বলে, বুলিয়াং আমাদের সবাইকে ফাঁদে ফেলেছে। ড্রাগন কিং তখন নিজের তলোয়ার বের করে নেজার বাবা মার দিকে এগিয়ে যায়। আওবিং তাকে থামানোর চেষ্টা করে। নেজা চিৎকার করে বলে, যা করার আমার সাথে করেন, ওদের কিছুই করবেন না। কিন্তু ড্রাগন কিং তাদের আঘাত না করে শুধু তাদের হাত পায়ের বাঁধন কেটে দেয়। এরপর সে পাতালের সব দানবকে মুক্ত করে দিয়ে বলে, আমরা সবাই এখানেই মরতে চলেছি। ফার্নেসের ভেতরে তখন দানবগুলো তাপে পুড়ে যাচ্ছে। ঠিক তখনই এক দানব অমরত্বের বড়িতে পরিণত হয়ে যায়। এটা দেখে বাকি সবাই আতঙ্কিত হয়ে পড়ে। ড্রাগন কিং সবাইকে শান্ত থাকতে বলে, নিজেদের শক্তি ধরে রাখতে বলে, কিন্তু হঠাৎ দেখা যায় নেজার মা দুর্বল হয়ে পড়ছে। অন্যদিকে নেজার কিছুই হচ্ছে না, কারণ নেজার নিজের শক্তিও আগুন আর ফার্নেসের আগুনও একই ধরনের। বুলিয়াং তখন নিশ্চিত করে বলে, এই আগুনে নেজার কিছুই হবে না। এই কারণে সে একটি ট্যাবলেট বের করে। এই ট্যাবলেট খেলে নেজার সব কিছু ভুলে যাবে। বুলিয়াং বলে, যদি এটা খাও তাহলে আমি তোমার বাবা মাকে ছেড়ে দেব। নেজা নিজের বাবা মাকে বাঁচানোর জন্য মুখ খুলে দেয়, বড়িটা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু ঠিক তখনই নেজার মা ছুটে এসে সেই বড়িটা কেড়ে নিয়ে লাভার মধ্যে ফেলে দেয়। তারপর সে বুলিয়াংকে তীব্রভাবে গালাগালি করতে থাকে, কিন্তু ততক্ষণে সে অনেক দুর্বল হয়ে পড়েছে। নেজার বাবা তখন নেজাকে বলে, আমরা মারা গেলেও তোমাকে বেঁচে থাকতে হবে, তোমার ভাইদের জন্য অপেক্ষা করতে হবে। এই কথা শুনে বুলিয়াং রেগে গিয়ে বলে, তোমার কি মনে হয় আমি এই দানবগুলোকে মারতে পারবো না? এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। বুলিয়াং চলে যাওয়ার পর নেজা ভেঙে পড়ে। সে কান্না করতে শুরু করে, কারণ সে কাউকেই বাঁচাতে পারছে না।
ঠিক তখন নেজার মাথাকে জড়িয়ে ধরে, আর সেই মুহূর্তে তার শরীরের ভেতরে কাঁটাগুলো ধীরে ধীরে তার শরীরের ভেতর ঢুকে যেতে থাকে। এরপর আবারও নেজার কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয়। নেজা তখন কান্না করছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার মা অমরত্বের একটা বড়িতে পরিণত হয়ে যায়। এই দৃশ্য দেখার পর নেজার রাগ একেবারে চরমে পৌঁছে যায়। সে নিজের শরীরে কোনো পরোয়া না করেই শরীরের ভেতরের কাঁটাগুলো ভেঙে বেরিয়ে আসে, ফলে তার শরীর প্রায় টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু একই সাথে নেজা ফার্নেসের ভেতরের আগুনগুলো শুষে নিতে শুরু করে। সে এত বেশি আগুন শোষণ করে যে নিজেই নিজের জন্য নতুন একটা শরীর তৈরি করে ফেলে। ড্রাগন কিং তখন বলে সমাধির এই আগুনই নেজার শরীরকে সম্পূর্ণ করে দিয়েছে। এরপর নেজা প্রথমে তার মায়ের যে বড়িতে রূপান্তরিত শরীর ছিল সেটা তার বাবার হাতে তুলে দেয়। তারপর সে আওবিংয়ের হাত ধরে আর তার শরীরের ভেতরে সব কাঁটাগুলো পুড়িয়ে দেয়। তারপর তারা দুজন মিলে ফার্নেসের ঢাকনা খুলতে শুরু করে, কিন্তু ঠিক তখনই বুলিয়াং তার শিষ্যরা তাদের থামানোর চেষ্টা করে। তারা সবাই মিলে ফার্নেসের উপরে এক ধরনের বিশাল গাছের মতো বাধা তৈরি করে, যাতে ঢাকনা খোলা না যায়। কিন্তু তখন ড্রাগনরা আর পাতালের দানবরা নেজা আর আওবিংয়ের সাহায্যে এগিয়ে আসে। অনেক দানব তখনও অমরত্বের বড়িতে পরিণত হচ্ছিল, তবুও তারা তাদের সব শক্তি দিয়ে লড়াই চালিয়ে যায়। অবশেষে ফার্নেসটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এরপর নেজা, আওবিং, ড্রাগন কিং এবং বাকি দানবরা সবাই বেরিয়ে আসে বুলিয়াংয়ের সাথে শেষ লড়াই করার জন্য। এই দৃশ্য দেখে বুলিয়াং প্রচণ্ড রেগে যায় আর নিজের আসল রূপ প্রকাশ করতে শুরু করে। সে পুরোপুরি এক ভয়ঙ্কর দানবের রূপ নেয় এবং এখান থেকেই শুরু হয় চূড়ান্ত যুদ্ধ। একদিকে নেজা, আওবিং, ড্রাগন কিং, বাকি ড্রাগনরা এবং পাতালের দানবরা, অন্যদিকে চান সম্প্রদায়ের সব দানব শিকারী। ড্রাগন কিং একাই বুলিয়াংয়ের দুই শক্তিশালী শিষ্যর সাথে লড়াই করতে থাকে, যারা আসলে ভয়ঙ্কর দানব ছিল। আর নেজা আর আওবিং সরাসরি বুলিয়াংয়ের উপর আক্রমণ করে। তারা দুজন মিলে তার শক্তি শোষণ করতে শুরু করে। এক পর্যায়ে নেজা আর আওবিং মিলে বুলিয়াংকে একেবারে পরাস্ত করে ফেলে। বুলিয়াং এত মার খায় যে সে আবার তার আগের দুর্বল রূপে ফিরে আসে। আর যখন নেজা তাকে শেষ করে দিতে যাচ্ছিল তখনই সে সেখান থেকে পালিয়ে যায়। এভাবেই নেজা আর তার সঙ্গীরা এই যুদ্ধে জয়ী হয়। যুদ্ধের পর আওবিং নেজাকে বলে, চলো আমাদের সাথে সমুদ্রের দেশে। ইউসু মহলের সবাই এখন তোমার আসল পরিচয় জেনে গিয়েছে। কিন্তু নেজা রাজি হয় না। সে বলে, আমি পালাবো না, আমি সবার মুখোমুখি হব। তখন ড্রাগন কিং তাকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় তুমি সব কিছু বদলাতে পারবে? নেজা শান্তভাবে উত্তর দেয়, চেষ্টা করে দেখতে তো পারি। এরপর ড্রাগন কিং আওবিংকে নিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় সে বুঝতে পারে আওবিংয়ের খুব মন খারাপ, তাই সে বলে, এখন থেকে তুমি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারবে। এরপর যখন নেজা ফিরে যাচ্ছিল ঠিক তখনই আওবিং আবার ফিরে আসে। নেজা হেসে বলে, আমি জানতাম তুমি ফিরে আসবে। শেষ দৃশ্যে দেখা যায় বুলিয়াংয়ের মুখ পুরো বিকৃত হয়ে গিয়েছে। তার শিষ্যরাও তাকে দেখে অবাক হয়ে যায়। এরপর বুলিয়াং তার শিষ্যদের নিয়ে একটা গোপন জায়গায় যায়, যেখানে ঢুকতে হলে তার নিজের মুখের স্ক্যান দিতে হয়। কিন্তু তার চেহারা এতটাই বদলে গিয়েছে যে সিস্টেম তাকে চিনতেই পারে না। তখন সে পাসওয়ার্ড বদলে কোনোভাবে ভিতরে ঢোকে। সেখানে দেখা যায় সেনগং বাওকে বন্দি করে রাখা হয়েছে। সেনগং বাও তার এই অবস্থা দেখে হেসে ফেলে, এমনকি বুলিয়াং তার বাবাকেও বন্দি করে রেখেছে। এরপর যখন বুলিয়াং বের হতে চায় তখন আবার দরজা খুলতে সমস্যা হয়, কারণ তার চেহারা আবারও বদলে গিয়েছে। আর যে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারে সে বাইরে রয়েছে। ফলে বোঝা যায় তারা তিনজনই সম্ভবত সেখানেই আটকা পড়ে যাবে। শেষে তো বুলিয়াং নিজের শিষ্যদের কাছ থেকেই মার খেতে থাকে দরজা খোলানোর জন্য, কিন্তু তাতেও কাজ হয় না। আর এভাবেই শেষ হয় নেজা 2 মুভি।